বেশ কয়েকদিন ধরেই মানিকবাবুর মন মেজাজ ভালো নেই। কি যে একটা অচেনা অজানা রোগ তাকে ধরেছে তা তিনি নিজেই আন্দাজ করতে পারছেন না। আগের দুদিনের মতোই আজকেও কেমন যেন একটা ঘোরের মধ্যে দিয়ে তিনি হেঁটে চলেছেন রাস্তা বরাবর, কিন্তু কোথায় যে চলেছেন তা তিনি নিজেও জানেন না। হঠাৎ তার খেয়াল হলো যে তিনি আবার এসে হাজির হয়েছেন তার এলাকা ছাড়িয়ে বেশ দূরের একটা কবরখানায়। মানিকবাবুর মাথার সমস্ত চিন্তাভাবনা তালগোল পাকিয়ে গেল। মোবাইলের ঘড়ির দিকে এক ঝলক তাকিয়ে নিলেন তিনি। এখন ঠিক 6:15 বাজে। সম্বিত ফিরতে তিনি খুবই অবাক হয়ে গেলেন। তারপর বসে পড়লেন কবরখানার একটা বেঞ্চে। মানিকবাবু মানে মানিকলাল গাঙ্গুলি, বয়স প্রায় 50-এর কাছাকাছি। একটা নামকরা বেসরকারি কোম্পানিতে বেশ গুরুত্বপূর্ণ পদে কর্মরত। বেতনও রীতিমতো ভালো। কিছু কিছু মানুষের এক একটা হবি থাকে। তা আমাদের মানিকবাবুরও একটা হবি হলো বিভিন্ন দেশি বিদেশি দামি কম দামি আংটি সংগ্রহ করা। তার নিজস্ব সংগ্রহে বিভিন্ন ধাতুর বিভিন্ন রকমের পাথরের আংটি রয়েছে। প্রত্যেক বছরই তিনি 2-4টে করে ভিন্ন ভিন্ন ডিজাইনের আংটি কেনেন। কয়েকদিন নিজের আঙুলে পরে তারপর তিনি ওই আংটিগুলো অন্যান্য সংগৃহীত আংটির সঙ্গে নিজের কাছে রেখে দেন। তা একবার এক ছুটির দিনে মানিকবাবুর চেনা এক স্বর্ণ ব্যবসায়ী অবনী বণিক এলেন তাঁর বাড়িতে। আরে কি ব্যাপার অবনী বাবু, সাত সকালে আমার বাড়িতে কি মনে করে? এলাম একটা বিশেষ দরকারে। আমার সময় কম, দোকান খুলতে হবে তো, তাই সরাসরি মূল কথাতেই আসছি কেমন। তা আমার বাবা ওনার কিছু জিনিস বিক্রি করতে চান, টাকার বিশেষ প্রয়োজন। জিনিসগুলোর মধ্যে খুব সুন্দর একটা আংটি আছে। আমি জানি আপনার শখের কথা, এর আগেও আপনি আমার দোকান থেকে আংটি কিনেছেন, তাই ভাবলাম জিনিসটা একবার দেখাই আপনাকে। সবই তো বুঝলাম অবনী বাবু, কিন্তু জিনিসটা না দেখে তো আর সিদ্ধান্ত নেওয়া যায় না। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। সেজন্যই জিনিসটা আমি একেবারে সঙ্গে করে নিয়ে এসেছি। এই যে দেখুন, এই যে দেখুন। মানিকবাবু আংটিটা হাতে নিয়ে মুগ্ধ হয়ে গেলেন। তিনি বললেন, অপূর্ব! এ তো আগাগোড়াই খাঁটি সোনার তৈরি। এত সুন্দর উজ্জ্বল পাথরের কাজ, আবার সোনার অংশের মধ্যেও খুব ছোট ছোট পাথরের অপূর্ব নকশা করা আছে। দারুণ দেখতে আংটিটা, দেখলে যে কেউই পছন্দ করবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এ তো অনেক দাম হবে। তা কত দাম চাইছেন আপনি? এসব জিনিসের দাম টাকায় হয় না দাদা। এ হলো খাঁটি সোনা আর হীরের আংটি। মাঝখানে যে এই পাথরের ডিজাইনগুলো দেখছেন, এইগুলো অনেক দামি পাথরের। অনেক বছর ধরেই এটা আমাদের বাড়িতে ছিল। বাবা শখ করে নিলাম থেকে কিনেছিলেন। নেহাত বিপাকে পড়েই বিক্রি করছি, নইলে বিক্রি করার ইচ্ছে আমাদের একদমই ছিল না। আজকালকার ভেজালের যুগে এই পাথর খুবই দুষ্প্রাপ্য। আমি জানি আপনি এসবের সমঝদার, তাই এটা আপনার কাছে নিয়ে এলাম। দামও আপনার জন্যে খুবই কম ধার্য করেছি, মাত্র 50,000 টাকা। আর কোনো রকম দরদাম করলেন না মানিকবাবু। জিনিসটার তুলনায় দামটা সত্যিই কিছু নয়। সত্যি তিনি আর ভাবলেন না কিছু। সঙ্গে সঙ্গে মোবাইল ফোনটা হাতে তুলে নিয়ে অবনীবাবুর অ্যাকাউন্টে 50,000 টাকা ট্রান্সফার করে দিলেন। অবনীবাবু খুশি হয়ে বললেন, আসি তবে দাদা। হ্যাঁ, আসুন। ধন্যবাদ আপনাকে। এক গাদা টাকা খরচ করে একটা আংটি কেনার জন্যে কিছুক্ষণ পর তাঁর গিন্নি সরমা তাকে বেশ দু কথা শুনিয়ে দিলেন। তিনি বললেন, আবার তুমি এতগুলো টাকা নষ্ট করলে? বয়স তো কম হলো না। এইবার এইসব বাজে খরচা বন্ধ করে 2 পয়সা জমাও। তোমার এই আংটির নেশার জন্যে
কোনোদিন আর কিচ্ছু শখ মিটলো না আমার। মানিকবাবু কিন্তু সে কথায় কোনো রকম কর্ণপাত করলেন না। তিনি বললেন, আরে এমন জিনিস কি আর এত সস্তায় আর সহজে পেতাম কোনোদিন বলো? যত আংটি আজ অব্দি জমিয়েছি তার মধ্যে এটা সবচেয়ে সেরা, আর এমন জিনিস কোনোদিন পাবো বলে তো মনে হয় না। পরের দিন মানিকবাবু ওই আংটিটা পরে যথারীতি অফিসে গেলেন। সারাদিন সব কিছুই ঠিক ছিল, কিন্তু বিকেল হতে না হতেই কোথা থেকে যেন একটা তন্দ্রা ভাব তাঁকে আচ্ছন্ন করে দিল। নিজের অজান্তেই তিনি একটা ঘোরের মধ্যে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলেন এলাকার শেষ প্রান্তের সেই কবরখানায়। এখানে এসে যখন তার ঘোর কাটল, ঘড়িতে তখন ঠিক সন্ধে 6:15 বাজে। এ কি, আমি এখানে এলাম কিভাবে? মাথা খারাপ হয়ে গেল নাকি আমার? তা এই রকম একই ঘটনা ঠিক পরপর 2 দিন হলো, ঠিক একই সময়ে একই জায়গায়। প্রথম দিন খুব একটা পরোয়া না করলেও দ্বিতীয় দিন তিনি বেশ অবাক হলেন। পরপর 2 দিন তাঁর সাথে একই ঘটনার পুনরাবৃত্তি হলো কি করে ঠিক একই সময় একই জায়গায়। পরদিন তিনি অফিসে আর পরে গেলেন না আংটিটা। অফিসের উদ্দেশ্যে বেরোনোর সময় তিনি মনে মনে বললেন, আংটিটা পরার জন্যই বোধহয় পরপর 2 দিনই এমন বাজে ঘটনা ঘটল। না, আজ আর ওটা পরে যাব না। সেদিন কিন্তু সত্যি সারাদিন তিনি স্বাভাবিক থাকলেন। দিব্যি বিকেল 5টা পর্যন্ত কাজ করে বাড়ি ফিরে গেলেন। কিন্তু নতুন আংটির নেশা তাঁর কাছে বড় সাংঘাতিক। কিছুতেই তিনি লোভ সামলাতে পারলেন না। আজ আবার তিনি ওই আংটিটা পরে এসেছেন, আর আজও আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি। আজ তিনি একটু বেশি চিন্তিত হয়ে পড়েছেন। তিনি ভাবলেন যে আংটিটার সাথে কি এর সত্যিই কোনো সম্পর্ক আছে। আবার পরক্ষণেই নিজের মনকে তিনি বোঝালেন যে এটা শুধু একটা কাকতালীয় ঘটনা ছাড়া আর কিছুই নয়। আবার এটাও তো ঠিক যে 3টে দিন আংটিটা উনি পরলেন, সেই প্রত্যেকটা দিনই এরকম একই ঘটনা ঘটেছে। অনেক 7-5 ভেবেও তিনি বুঝতে পারলেন না যে ঠিক একই সময়ে এই কবরখানায় তিনি কি করে চলে আসেন। তার মাথা আর কাজ করছিল না। চুপচাপ বসে সামনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে এই বিষয়ে আকাশ পাতাল চিন্তা করতে লাগলেন। এদিকে সন্ধে গড়িয়ে রাত হতে চলল। মানিকবাবু একইভাবে বসে আছেন, ঠিক যেন পাথরের মূর্তি। কেউ যেন তাকে টেনে ধরে রেখেছে। এইভাবে আরও কিছু সময় কেটে যাবার পর হঠাৎ মানিকবাবু যেন সম্বিত ফিরে পেলেন। তিনি লক্ষ্য করলেন একজন সাহেব গোছের খুব ফর্সা লোক তার সামনে দাঁড়িয়ে আছেন। মানিকবাবু ভাবলেন, এ আবার কি জ্বালা, লোকটা কোনো পাগল টাগল নয় তো। ভদ্রলোক পরিষ্কার বাংলায় বললেন, এখানে কি একটু বসতে পারি? অবশ্য যদি আপনার কোনো আপত্তি না থাকে আর কি। হ্যাঁ, অবশ্যই বসুন না। কিছুক্ষণ আবার নিস্তব্ধতা। এবার সাহেব আবার বলে উঠলেন, আমি রোজই এখানে এসে বসি, বসে বসে প্রকৃতিকে উপলব্ধি করি। কয়েকদিন ধরে তো আপনাকেও দেখছি। আপনি তো বোধহয় আজকে নিয়ে 3 দিন এলেন, তাই না? মানিকবাবুর সংক্ষিপ্ত উত্তর। আচ্ছা, আপনার এখানে আসার কারণটা জানতে পারি কি? অবশ্যই আপনি যদি কিছু মনে না করেন। মানিকবাবু উত্তর দিলেন না। মনে মনে ভাবলেন যে একজন অপরিচিত ব্যক্তিকে তিনি নিজের কথা বলবেন কেন। মানিকবাবুর মনের কথা
বোধহয় সাহেব বুঝতে পারলেন, তাই তিনি বললেন, আমি বুঝতে পেরেছি। আমি নতুন লোক বলে আপনার বলতে হয়তো অস্বস্তি বোধ হচ্ছে। নো প্রবলেম। আসুন আমরা আগে আমাদের পরিচয় পর্বটা সেরে নিই। মাইসেলফ জাস্টিন জোন্স। আর আপনি? আমি মানিকলাল গাঙ্গুলি। এই তো, বাহ! এবার থেকে আমরা দুজনে আর অপরিচিত রইলাম না। ভেরি গ্ল্যাড টু মিট ইউ মিস্টার গ্যাঙ্গুলি। কিছুক্ষণ পর আবার জাস্টিন বললেন, তা এবার আপনার এখানে আসার কারণ জানতে পারি কি? কিন্তু মানিক বাবুর মনে আবার সেই অস্বস্তি ভাব। তিনি আমতা আমতা করতে লাগলেন, তারপর বললেন, না মানে আমি এই আর কি একটু। ওকে ওকে, কোনো ব্যাপার নয়। তাহলে আমি শুরু করি। আপনি কি জানেন যে আমি রোজ এখানে কেন বসে থাকি? না না, সেটা কিভাবে আমার পক্ষে জানা সম্ভব, বলুন। ওয়েল, এই আপনার সামনের কবরটিতেই আমার এক বন্ধু ঘুমিয়ে আছে। ওর নাম কেন। ওকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না, তাই আসতেই হয়। কিন্তু আগের দুদিন তো আপনাকে দেখলাম না। আমি কিন্তু দেখেছি আপনাকে। কেনের জন্যে আমার খুব দুঃখ হয় জানেন। এই দেশকে, এই শহরকে, বাংলা ভাষাকে সে বড় ভালোবাসতো। যে না কেন মারা গেল, অমনি তার দুই ছেলে তাদের নিজের নিজের পরিবার নিয়ে তড়ি ঘড়ি ইংল্যান্ড চলে গেল। বুড়ো বাপের জন্যে একটুও মমতা দেখালো না কেউ। মানিকবাবু জাস্টিনকে জিজ্ঞেস করলেন, খুবই বেদনাদায়ক। আচ্ছা, ছেলেরা কবে গেল? কেন মারা গেছে তা আজ প্রায় 14 বছর হলো। ছেলেরা দেশ ছেড়েছে ওর বাবার মৃত্যুর 3 মাস পরেই। কেমন নচ্ছার ছেলে পেলে দেখুন। যে বাপ মা এত অমানসিক কষ্ট করে এত সুন্দর সংসারটাকে দাঁড় করিয়েছিল, তাদের মৃত্যুর পর সংসারের দামি দামি জিনিসগুলো, এমনকি কেনের হাতের আংটিটাকেও পর্যন্ত বাদ দিল না, ওরা সব বেচে দিল। অথচ ওরা সবাই জানতো যে ওই আংটিটা ছিল কেনের প্রাণ, কেনের ভালোবাসা। ওই আংটিটা কেনকে তার স্ত্রী অ্যানি তাদের 25তম বিবাহ বার্ষিকী উপলক্ষে উপহার দিয়েছিল। অ্যানির মৃত্যুর পর ওই আংটিটা কেন তার স্ত্রীর স্মৃতিচিহ্ন হিসেবে সবসময় নিজের কাছে রাখত। কোনো দিন আঙুল থেকে খুলতো না। আহা, সোনার ওপর হিরে দিয়ে সাজানো, কি দারুণ দেখতে ছিল আংটিটা। এই কথা বলে একটু থেমে গেলেন জাস্টিন। মানিকবাবু জিজ্ঞেস করলেন, তারপর? তারপর ছেলেরা ওদের মা মারা যাওয়ার পর ওই বুড়ো বাপের মরার অপেক্ষায় আর তার সম্পত্তি বিক্রির লোভেই এই শহরে পড়েছিল। এছাড়া ওদের এই শহরের প্রতি বা নিজের বৃদ্ধ পিতার প্রতি কোনো দিনই কোনো রকম টান ছিল না। কেন ওই আংটিটাকে কত ভালোবাসতো শুনবেন? শুনুন তাহলে। এই কথা বলে একটু থেমে গেলেন জাস্টিন। বেচারা অ্যানির মৃত্যুর আগে থেকেই ক্যান্সারে ভুগছিল। তার অন্তিম ইচ্ছে ছিল যখন তাকে কফিনে ঢোকানো হবে, তখন যেন ওই আংটিটা তার আঙুলে পরিয়ে দেওয়া হয়। তারপর কফিনের ডালাটা বন্ধ করে ওই আংটিটা পরানো অবস্থায় যাকে যেন সমাধিস্থ করা হয়। কিন্তু কে শোনে কার কথা? ঠিক সন্ধে 6:15 কেন শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। অমনি তার দুই অপদার্থ শয়তান ছেলে তার হাতের আঙুল থেকে আংটিটা খুলে নিল। জাস্টিনের কাছে আংটির বর্ণনা শুনে মানিকবাবু চমকে উঠলেন। উত্তেজনার বশে বলে ফেললেন, আংটিটা কি সোনার? তার উপর সুন্দর হীরকখণ্ড বসানো, আর সোনার অংশের মধ্যেও ছোট ছোট পাথরের অপূর্ব নকশা। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। মনে হচ্ছে আংটিটা আমি চিনি। অবশ্যই চেনাই তো উচিত, কারণ ওই আংটিটাই তো আপনি আপনার আঙ্গুলে পড়ে আছেন। আপনার কাছে আমার একান্ত অনুরোধ, প্লিজ আপনি এই আংটিটা আমায় দিয়ে দিন। আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো তাহলে।
এই বলে জাস্টিন মানিকবাবুর ডান হাতটা শক্ত করে চেপে ধরলেন। মানিকবাবু যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। তিনি তার ডান হাতের কবজির ওপর একটি বরফের মতো ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করলেন। তিনি বুঝতে পারলেন যে তার ডান হাতের আঙুল থেকে তার প্রিয় আংটিটা খুলে নেওয়া হচ্ছে। এরপর তার আর কিছুই মনে নেই। জ্ঞান ফিরতেই তিনি দেখলেন যে তিনি শহরের শেষ প্রান্তের ক্রিশ্চিয়ান কবরখানার ভেতরে একটি বেঞ্চিতে শুয়ে আছেন। কয়েকজন লোক তাঁকে ঘিরে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজন মানিকবাবুকে সেখান থেকে চলে যেতে বলল, কারণ জায়গাটা নাকি বিশেষ সুবিধে নয়। মানিকবাবু উঠে বসলেন। শরীরটা ঠিক ভালো লাগছে না তার, কেমন যেন অসুস্থ আর দুর্বল লাগছে। ডান হাতটায় খুব ব্যথা। তিনি তার ডান হাতটা নিজের চোখের সামনে তুলে ধরলেন। কবজির দিকে চোখ গেল তাঁর। তিনি দেখলেন যে তার হাতের কবজিতে কতগুলো নখের আঁচড়ের দাগ। তার আঙুলের সেই হীরের আংটিটাও উধাও। তিনি দেখতে পেলেন তার সামনেই একটা কবর। তাতে লেখা রয়েছে কেন জাস্টিন্স জোন্স। কবরটা কার সেটা জিজ্ঞেস করাতে একজন বুড়ো লোক জানালো যে এটা জাস্টিন সাহেবের কবর। বড়ই নাকি দুঃখী মানুষ ছিলেন তিনি। ওনার ছেলেরা সব সম্পত্তি বেচে দিয়ে দেশে চলে গেছিল। এই 14 বছরে কবরে ফুল দিতেও কেউ আসেনি একবার। মানিকবাবু আর কিছু ভাবতে পারছিলেন না। এরপর স্থানীয় লোকজন তাঁকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে। এরপর থেকে ওই কবরখানায় আর ভুলেও কোনোদিন পা বাড়াননি মানিকবাবু। হ্যাঁ, সেই সন্ধেতে ঘটে যাওয়া সমস্ত ঘটনাই তার মনে ছিল। 50,000 টাকা দামের একটা সুন্দর আংটি হারিয়েছেন বলে তা নিয়ে কারোর কাছে কখনো দুঃখ প্রকাশ করলেন না, কারণ তিনি খুব ভালোভাবেই জানেন যে নিজের ভালোবাসার আংটি কাছে পেয়ে আর প্রভু যিশুর আশীর্বাদ নিয়ে পরম নিশ্চিন্তে কফিনের ভেতরে চিরনিদ্রায় শায়িত রয়েছেন কেন, যার পুরো নাম কেন জাস্টিন জোন্স।